এক্সকন টিম ঘন জঙ্গলের মাঝখানে জমির নিচে একটা পাইপ দেখতে পেল। এটা বেশ অবাক করা ব্যাপার ছিল, কারণ যেখানে তারা দাঁড়িয়েছিল সেটা একটা পুরনো মৃত আগ্নেয়গিরির স্থান ছিল, যাকে গাছপালার ঘাস পুরোপুরি ঢেকে দিয়েছিল। পাইপের ভিতর দেখতে তারা সেখানে নাইট ভিশন ক্যামেরা পাঠানোর সিদ্ধান্ত নিল। ক্যামেরা ভিতরে ঢুকে প্রায় 30 মিটার নিচে নামার পর একটা বিশাল টানেলে ছবি ধরা পড়ল। এটা ছিল মার্চ 2018, আর এক্সকন টিম দক্ষিণ পোল্যান্ডের লুবান শহরের কাছে জমির 30 মিটার নিচে কিছু অনন্য জিনিস দেখতে যাচ্ছিল। আমি অর্পণ, আপনাদের স্বাগত রহস্য কথায়। যখন ক্যামেরা ঘোরানো হলো তখন সেখানে অবাক করে দিয়ে তারা একটা রেলপাট দেখতে পেল। তারা তখনই বিভ্রান্তিতে পড়েছিল যে এখানে রেলপাটের কি কাজ। ঠিক তখনই দূরে দাঁড়ানো একটি মাইন কার্ট তাদের দৃষ্টি আকর্ষণ করল। যখন স্থানীয় কর্তৃপক্ষ জানতে পারল, তখন তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি হারিয়ে যাওয়া টানেলের মানচিত্র নিয়ে এলো। জানা গেল এই টানেল প্রায় 80 বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল এবং অনেক বছর ধরে স্থানীয় কর্তৃপক্ষ এই টানেল খুঁজছিল। এই টানেলের প্রবেশপথটি ভারী পাথর দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল, যার আগের বছরের মাটি আর ঘাস ধুলা এই টানেলের প্রবেশপথের চিহ্নগুলোও মুছে দিয়েছে। কিন্তু ভিতরে থেকে এই টানেল একদম ম্যাপে দেখানো টানেলের মতোই ছিল। এর ভিতরে রেলপথ আর খনন কাজ দেখে মনে হচ্ছিল এটা ওয়ার্ল্ড ওয়ার 1-এর সময় মালামাল জমা রাখার জন্য ব্যবহার হতো। টানেলের মধ্যে থাকা লোহার জিনিসগুলোতে জং ধরে গিয়েছিল। এখান থেকে বেলচা, ড্রিল বিটস আর কুড়াল গাঁথের সরঞ্জামগুলো ঠিক সেই অবস্থায় পাওয়া গেল যেন এগুলো 80 বছর আগে নর্থ মিলিটারি সৈন্যরা রেখে গিয়েছে। ওয়ার্ল্ড ওয়ার 1-এর সময় নাজি জার্মানি আর জাপানের মতো দেশগুলোর সঙ্গে লড়াই চলছিল আমেরিকা আর ব্রিটেনের। মূলকগুলোর মধ্যে এই সময় হিটলারের ফৌজ হাজার হাজার আন্ডারগ্রাউন্ড বাংকার বানিয়েছিল। শুরুটা অবশ্য হিটলার করেছিল, কিন্তু পরে অ্যালায়েড ফোর্সেসও আন্ডারগ্রাউন্ড টানেল আর বাংকার ব্যবহার করা শুরু করেছিল। ওয়ার্ল্ড ওয়ারে বাংকারগুলোর অনেক স্ট্র্যাটেজিক গুরুত্ব ছিল, আর এদের কাজ ছিল ডিফেন্স আর অফেন্স। মানে কোথাও এগুলো শত্রুর হামলা থেকে বাঁচাতে কাজে লাগতো, আবার কোথাও শত্রুর উপর হামলা চালানোর জন্য ইউজ করা হতো। এই বাংকারগুলো শত্রুর এয়ার স্ট্রাইক আর আর্টিলারি সেলের থেকে সুরক্ষা দিত, আর সৈনিকদের জন্য একটা নিরাপদ জায়গা হিসেবেও কাজ করত। ডিফেন্সিভ বাংকারগুলোকে সামনের লাইনে এমনভাবে ডিজাইন করা হতো যাতে তারা শত্রুর আক্রমণ থামাতে পারে। যেমন জার্মানির অ্যাটলান্টিক ওয়াল, যা অ্যালাইড ফোর্সের আক্রমণের বিরুদ্ধে একটা শক্তিশালী বাধা ছিল। পাশাপাশি কিছু বাংকার প্ল্যানিংয়ের জন্য ব্যবহার করা হতো, যেখানে কমান্ডাররা তাদের অপারেশন গোপনে চালাতো। ওয়ার্ল্ড ওয়ার 2-তে এত বেশি আন্ডারগ্রাউন্ড বাংকার আর ওয়ার রুম তৈরি করা হয়েছিল যে আজও সেগুলোর সঠিক সংখ্যা জানা সম্ভব নয়, কারণ হাজার হাজার বাংকার আজও জমির নিচে কোথাও দাফন আছে। বলা হয় যে ওয়ার্ল্ড ওয়ার 2 অ্যালাইড পাওয়ার্স আর অ্যাক্সিস পাওয়ার্স আন্ডারগ্রাউন্ড বাংকারগুলো বানাতে এত খরচ করেছে যে গোটা দুনিয়ায় লোহার সিমেন্টের তীব্র ঘাটতি দেখা দিয়েছিল। একটা অনুমান অনুযায়ী এই সব বাংকার বানাতে প্রায় আজকের 500 বিলিয়ন থেকে $1 ট্রিলিয়ন মতো খরচ হয়েছে। ধরো আমেরিকা আফগানিস্তানে চলা 20 বছর ব্যাপী যুদ্ধে দিনে প্রায় $100 মিলিয়ন খরচ হতো, আর ওয়ার্ল্ড ওয়ার 1-এ বাংকার বানাতে দিনে $460 মিলিয়ন খরচ হতো। আর এটা তো শুধু কনস্ট্রাকশনের খরচ। ওয়ার্ল্ড ওয়ার 1-এ ম্যান পাওয়ার, লজিস্টিক্স আর অ্যামিউনিশনের খরচ আর আলাদা। মুশকিল ব্যাপার। চলো ইতিহাসের কিছু তিক্ত স্মৃতিতে ফিরে যাই আর কয়েকটা বাংকারের কথা জানি। দ্য আটলান্টিক ওয়াল ছিল একটা বিশাল কোস্টাল ডিফেন্স সিস্টেম, যেটা নর্দার্ন জার্মানি ওয়ার্ল্ড ওয়ার 1-এর সময় বানিয়েছিল। এটা প্রায় 2400 মাইল বা 3800 কিলোমিটার পর্যন্ত ইউরোপের কোস্ট লাইন জুড়ে ছড়িয়েছিল, যার উদ্দেশ্য ছিল সাগর থেকে অ্যালাইড ফোর্সেসের আক্রমণ থেকে রক্ষা পাওয়া। 1940 থেকে 1944 পর্যন্ত এই সিস্টেমে হাজার হাজার বাংকার, অ্যামিউনিশন ডিপো আর দুর্গ ছিল। তখন হিটলারের অনেক এলাকা নিয়ন্ত্রণে ছিল, আর আটলান্টিক ওয়ালের একটা অংশ নর্দার্ন ফ্রান্সে নরম্যান্ডি এলাকাতেও ছড়িয়েছিল। এখানে যেখানে লজেস সারমান নামের আর্টিলারি ব্যাটারি বসানো হয়েছিল, ওই বাংকারগুলো ভারী বোমবর্ষণ সামলাতে এবং আক্রমণের সময় ডিফেন্সিভ ফায়ার দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল। নরওয়ের কথা বললে এর নিচের অংশটা নর্থ আটলান্টিক মহাসাগর থেকে আসা মিত্র বাহিনীকে আটকানোর কাজে লাগতে পারত। তখনই হিটলার এখানে আটলান্টিক ওয়ালের কিছু অংশ তৈরি করেছিল। এখানে ক্রিস্টিয়ান স্যান্ডের মতো দুর্গগুলো নৌকোপথগুলোকে রক্ষা করত। এছাড়াও নেদারল্যান্ড তখন নরওয়ের নিয়ন্ত্রণে ছিল, এবং এখানে নর্থ আটলান্টিক কোস্টে হাজার হাজার নিরাপত্তা ছিল। অলেনিয়ান নামের বাংকারগুলো তৈরি করা হয়েছিল নাজি জার্মানির নিয়ে। এই পুরো আটলান্টিক ওয়াল, যার মধ্যে ছিল আন্ডারগ্রাউন্ড বাংকার, ডিপো, টানেল, আর্টিলারি ব্যাটারিজ আর দুর্গসমূহ, এগুলো তৈরি করেছিল ফ্রিটজ টড নামের একজন জার্মান ইঞ্জিনিয়ার। 2,60,000 শ্রমিক, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন বন্দী, তাদেরকে জোরপূর্বক মাত্র 2 থেকে 4 বছরের মধ্যে এসব কাঠামো তৈরি করানো হয়েছিল। আজও আটলান্টিক ওয়ালের কিছু অংশ ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ হিসাবে রয়েছে, যে বিশ্বযুদ্ধের সময়কার ইঞ্জিনিয়ারিং আর তার খরচের একটা ধারণা দেয়। যখন হিটলার আটলান্টিক ওয়াল তৈরি করছিল, তখন অ্যালাইড পাওয়ার্সের কোনো ধারণাও ছিল না যে ভবিষ্যতে তাদের কত বড় সমস্যার মুখোমুখি হতে হবে। তারপর 1942-এ একটা ঘটনা ঘটল যা আমেরিকা আর ব্রিটেনের চোখ খুলে দিল।
কানাডিয়ান ফোর্সেস, যারা অ্যালাইড পাওয়ার্সের অংশ ছিল, তারা ফ্রান্সের ডিয়েপ এলাকা নিয়ে একটা হামলার পরিকল্পনা করলো, যাকে আজ ডিয়েপ রেড নামে মনে করা হয়। এই হামলার উদ্দেশ্য ছিল হিটলারের তৈরি আটলান্টিক ওয়ালকে বুঝে ওঠা যে শেষ পর্যন্ত এটা কিভাবে কাজ করে। এই শক্ত কংক্রিটের বাংকারগুলো অ্যালাইড আক্রমণকে সম্পূর্ণ ব্যর্থ করে দেয়। অ্যালাইড সৈনিকরা যারা কোস্ট লাইনে ল্যান্ড করার চেষ্টা করছিল, তারা নাজি জার্মানির শক্তিশালী ক্রস ফায়ারের ফাঁদে পড়ে গেল। এটা অ্যালাইড ফোর্সের জন্য বড় ধাক্কা ছিল, কারণ তারা আটলান্টিক ওয়ালের দৃঢ়তা দেখে অনেক আশাবাদী ছিল। আক্রমণকারীদের মধ্যে 3600 জন বা তো মারা গেল বা নাজিদের হাতে বন্দী হয়ে গেল। এই বড় ধাক্কার পর অ্যালাইড ফোর্স বুঝতে পারল যে যদি তারা হিটলারের শাসন উৎখাত করতে চায়, তাহলে তাদেরও বাংকার আর প্রতিরক্ষা ব্যবস্থার পরিকল্পনায় অনেক বিনিয়োগ করতে হবে। তাই ইউনাইটেড কিংডম, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন আর কানাডাতেও বাংকার আর টানেলের কাজ শুরু হলো। চার্চিল ওয়াররুমগুলোতে অনেক খরচ করা হয়েছিল। এগুলো একটা ভূগর্ভস্থ কমপ্লেক্সে তৈরি করা হয়েছিল, যেটা ওয়ার্ল্ড ওয়ার 1-এর সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হতো। এই কমপ্লেক্সটা এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে নর্থ জার্মানির এয়ার স্ট্রাইক থেকে নিরাপদ থাকা যায়। ফ্রান্সের ম্যাজিনো লাইন, যেটা ওয়ার্ল্ড ওয়ার 2-এর পরে তৈরি করা হয়েছিল, সেখানে নতুন ভূগর্ভস্থ বাংকার আর টানেলও বানানো হয়েছিল। ফ্রান্স বিশ্বাস করেছিল এই সিস্টেম তাদের রক্ষা করবে। কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 2-তে জার্মানি ম্যাজিনো লাইনকে এড়িয়ে বেলজিয়ামের পথে ফ্রান্সে আক্রমণ চালিয়ে দেশটা দখল করে নেয়। বিশ্বের অন্য প্রান্তে ছিল জাপান, যারা ওয়ার্ল্ড ওয়ার 2-তে হিটলারের পাশে ছিল। ওখানেও শত শত আন্ডারগ্রাউন্ড বাংকার খোঁড়া হয়েছিল। ইয়োজিমার নিচে একটা পুরো নেটওয়ার্ক বানানো হয়েছিল, যেখানে লুকানো আর্টিলারি পজিশন, স্টোরেজ রুম আর থাকার জায়গা ছিল। এই টানেলগুলো অ্যালাইড ফোর্সে আক্রমণের সময় সারপ্রাইজ আক্রমণের জন্য ব্যবহার হতো। ওকিনাওয়ার বাংকার আর টানেলগুলো অনেক বড় আর জটিল ছিল, যেখানে হাজার হাজার জাপানি সৈন্য প্রতিরক্ষার প্রতিরোধের জন্য অবস্থান নেয়। এই প্রতিরক্ষামূলক ব্যবস্থা অ্যালাইড আক্রমণ ঠেকানোর জন্য এবং যতটা সম্ভব বেশি মানুষকে মারার জন্য তৈরি করা হয়েছিল। এই সব ব্যবস্থার কেন্দ্র ছিল উরি বাংকার কমপ্লেক্স, যেখানে জাপানের প্রতিরক্ষা শ্রেষ্ঠ কমান্ডো সেন্টার এবং যোগাযোগ কেন্দ্র ছিল। এই কমপ্লেক্সটার হিচগুলো নিচে প্রায় 5 মিটার গভীরে রেলপথের সাথে আরও অনেক টানেল যুক্ত ছিল। এইভাবে সারাদিন প্রতিরক্ষার প্রতিরোধের কাজ চলতে থাকতো, যার পুরো পরিকল্পনা টানেলের মধ্যেই হতো। ওয়ার্ল্ড ওয়ার 1-এর সময় বিভিন্ন দেশের তৈরি হওয়া বাংকারগুলোর ইঞ্জিনিয়ারিং এক ধরনের চমকপ্রদ ছিল। একদিকে যুদ্ধের পরিস্থিতি, অন্যদিকে সবকিছুর ঘাটতি, আর এসব চ্যালেঞ্জের মাঝে প্রতি মুহূর্তেই এয়ার স্ট্রাইকের ভয় থাকতো। তার উপর ভূগর্ভস্থ টানেল নির্মাণের সময় শ্রমিকদের শ্বাসকষ্টে মারা যাওয়াও স্বাভাবিক ছিল। তবুও এইসব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও হাজার হাজার বাংকার শুধু নির্মাণই হয়নি, বরং বেশ কিছু আজও মাটির নিচে সেই অবস্থায় লুকিয়ে আছে, বিশেষ করে যেগুলো শক্তিশালী দেশগুলোতে তৈরি করা হয়েছিল। ওয়ার্ল্ড ওয়ার 2-এর পর যখন তাদের শাসন শেষ হয়ে গেল, তখন তারা বাতো সোলজাররা বাংকারের এন্ট্রেন্স বন্ধ করে চুপচাপ পালিয়ে গেছিল বা বাংকারের ভিতরেই মারা গিয়েছিল। কারোই ধারণা হয়নি কোন বাংকার কোথায় ছিল। এই সব বাংকার আর টানেলের অবস্থান জানার একটাই উপায় ছিল, আর সেটা ছিল হিটলারের সরকারের কাছে থাকা গোপন ডকুমেন্ট। কিন্তু সেগুলোও বা তো পড়ে গিয়েছিল বা এমন কোথাও লুকিয়ে রাখা হয়েছিল যেটা শুধু তাদেরই জানা ছিল, জানা সেগুলো লুকিয়েছিল। আর বিশেষ করে এই বাংকারগুলো এমনভাবে তৈরি করা হতো যাতে তারা চারপাশের প্রাকৃতিক ভূখণ্ডের সঙ্গে মিশে যেত। এটা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে কারো নজর না পড়ে যে এখানে মিলিটারি বাংকার আছে। এই কারণে যুদ্ধের পর এই বাংকারগুলো চুপচাপই থেকে গেছে। আন্ডারগ্রাউন্ড বাংকারের জন্য স্পেশাল ভেন্টিলেশন সিস্টেম বানানো হতো, যা তাজা হাওয়া বাংকারের ভিতর নিয়ে যেত আর কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করত। নাজি লিডার অ্যাডলফ হিটলার তার শাসনকালে অনেক বাংকারের সাহায্য নিয়েছিলেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত ছিল ইগল নেস্ট, যাকে কিলস্টাইন হাউসও বলা হয়। এটা জার্মানির উবেরসেলসবার্গে গোপন বৈঠক আর বিশ্রামের জন্য তৈরি করা হয়েছিল, যেখানে কংক্রিট আর গ্রানাইট ব্যবহার করা হয়েছিল। বোমা প্রতিরোধী বৈশিষ্ট্য ছিল হিটারের অন্য একটি জনপ্রিয় বাংকার, যেটা বেলিনে অবস্থিত। এটা ফিউরার বাংকার নয়, বরং পুরো হেডকোয়ার্টার্স ছিল। বাংকারটা এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে এটি অ্যালাইড ফোর্সের বোমাবর্ষণ আর আর্টিলারির আঘাত থেকে নিরাপদ থাকে। এখানে হিটার তার শেষ দিনগুলো কাটিয়েছিলেন, আর 30 এপ্রিল 1945-এ এখানেই তার জীবন শেষ হয়। আজ এই বাংকারের কোনো অংশই শতহে দেখা যায় না, কিন্তু এই জায়গা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের একটা অন্ধকার অধ্যায়। এবার কথা বলি হিটলারের সেই বাংকারটার কথা, যেখানে তিনি যুদ্ধের সবচেয়ে বেশি দিন কাটিয়েছিলেন, যেটার নাম ছিল উলফসান বাংকার। এটা শুধু বাংকার নয়, বরং এটা একটা বড় কেল্লের মতো, যা নর্থ জার্মানির বনের মাঝখানে আছে। এর ভেতরে হিটলারের বেডরুম ছিল, আর চারপাশে অফিস সুইটের ছাদ প্রায় 7 মিটার মোটা করা হয়েছিল। একটা পাথুরি মোটা স্তর পুরো কেল্লের মতো বাংকারটাকে এয়ার স্ট্রাইক আর বোমার আঘাত থেকে নিরাপদ রাখত। একটা মোটা স্টিলের দরজা ছিল, যা কেমিক্যাল আক্রমণ থেকেও রক্ষা করত। মিশরের কোনো সমাধির মতো দেখতে এই বাংকারটা এতটাই মজবুত যে আজও এটাকে ধ্বংস করা সম্ভব হয়নি। আর সিকিউরিটি এতটাই কঠোর যেখানে একটা উইন্ডো নেই। এখানে একটা বিশেষ ভেন্টিলেশন সিস্টেম লাগানো হয়েছিল, যা ফ্রেশ এয়ার পুরো বাংকারের ভিতর সার্কুলেট করত। কিন্তু এত সিকিউরিটির মধ্যেও এই বাংকারটাকে জঙ্গলের ল্যান্ডস্কেপের সঙ্গে মিশিয়ে অদৃশ্য করা হয়েছিল। এর ওপর মাটি ফেলা হয়েছিল, আর এর ওপরই সেই গাছপালা লাগানো হয়েছিল যা আশেপাশের জঙ্গলে ছিল।
এর ফলে ওপর থেকে যখন কেউ জাহাজ নিয়ে যাচ্ছিল তখনও তার একদম ধারণা হতো না যে এখানে নিচে হিটলারের হেডকোয়ার্টার আছে। অ্যালাইড পাওয়ার্স অর্থাৎ ইউএসএ, ইউকে, কানাডার অন্যান্য বাহিনী নর্থ জার্মানি শক্তিশালী ডিফেন্সিভ বাংকার আর আটলান্টিক ওয়াল ভাঙার জন্য বছরব্যাপী পরিকল্পনা করেছিল। হিটলারের তৈরি আটলান্টিক দেওয়ালের সঙ্গে লড়াই করতে 1,56,000-এর বেশি সৈন্য, 5,000 জাহাজ আর 11,000 বিমান ব্যবহার করা হয়েছিল। এটা ছিল 6 জুন 1944, যাকে ডি-ডে নামে স্মরণ করা হয়। ওই দিনে জার্মানি আটলান্টিক দেওয়ালে বাংকার আর আর্টিলারির সাহায্যে অ্যালাইড ফোর্সের মোকাবেলা করেছিল, কিন্তু তাদের পরিকল্পনার সম্পদ ততটা কার্যকর ছিল না। অ্যালাইড বিমান হামলা প্যারাট্রুপাররা জার্মানির যোগাযোগ আর প্রতিরক্ষার সঙ্গে ভালো লড়াই করেছিল। অ্যালাইড ফোর্স প্রথমে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা নাজি জার্মানির ইউরোপের নিয়ন্ত্রণ ভেঙে দিতে সক্ষম হয়েছিল।